আসসালামু আলাইকুম। দেওয়ানি কার্যবিধি 1908 ধারা 2 22 পর্বের সিরিজ আলোচনার দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে ধারা 2 সাবসেকশন 18 যেই অংশটা ছিল রুল বা নিয়ম নিয়ে, তার সাথে কানেক্টেড যে ধারাগুলো আছে, যেমন ধারা 122, 123, 124, 126, 127, এই ধারাগুলো আমরা আলোচনা করব। তো আজকের আলোচনায় থাকবে শুধু ধারা 122। তো এটা আমরা 2 সাবসেকশন 18 সাথে কানেক্ট করে পড়ব। তো চলুন আমরা বোর্ডে চলে যাই বিস্তারিত আলোচনার জন্য। সিপিসি 1908 আমরা প্রথম পর্বের ভিডিওতে যে আলোচনা দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম কোড কাকে বলে, তারপরে দেখেছিলাম রুল বা নিয়ম কাকে বলে। রুল বা নিয়ম আমরা পড়েছিলাম সেকশন 2 এর সাবসেকশন 18-তে। এর সাথে কানেক্ট করে যে ধারাগুলো আমরা দেখব তার মধ্যে কি কি আছে, ধারা 122, 123, 124, 126, 127। তো আজকের আলোচ্য ধারা হচ্ছে 122। এই ধারাতে আসলে কি আলোচনা করা হয়েছে? আমরা সাবসেকশন 18 যদি দেখি সিপিসি, তাহলে ওইখানে দেখব রুল কাকে বলে সে ব্যাপারে বলা হয়েছে। সেখানে আমরা দেখেছিলাম রুল হচ্ছে প্রথম তফসিলে বর্ণিত বিধি, আর 122 ধারা অনুসারে যেই রুলগুলো তৈরি হয় সেগুলোকে রুল বা নিয়ম নামে অভিহিত করা হয়। তো 122 ধারাতে আসলে কি বলা হয়েছিল সেই ব্যাপারটা আমরা আজকে দেখব। ধারা 122, ধারা 122 এটা হচ্ছে আসলে সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা নিয়ে আলোচনা করেছে। সুপ্রিম কোর্টের বিধি মানে রুল আর কি প্রণয়নের ক্ষমতা। ধারা 122-এ সুপ্রিম কোর্টের রুল প্রণয়নের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই ধারাতে আসলে কি বলা হয়েছে আমি বোর্ডে লিখছি, দেন বিস্তারিত আলোচনায় যাব। তো সুপ্রিম কোর্ট সময়ে সময়ে তার প্রত্যেক বিভাগের কার্য পদ্ধতি ও অধস্তন দেওয়ানি আদালত সমূহের কার্যপদ্ধতি নিয়ন্ত্রণের জন্য বিধি প্রণয়ন ও প্রকাশ করতে পারবেন এবং দেওয়ানি কার্যবিধির 50টি আদেশ বাতিল, সংশোধন বা সংযোজন করতে পারবেন। তাহলে ধারা 122-এ মূলত কি বলা হয়েছে সেটা আমরা একটু আবার দেখি। সেটা হচ্ছে ধারা 122 হচ্ছে সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা সম্পর্কে আলোচনা। আমরা এই রুলটা, এই বিধিটা কাকে বলে সেটা আমরা 2-18-তে দেখেছিলাম গত পর্বের ভিডিওতে, অর্থাৎ প্রথম ভিডিওতে। তো এই রুল প্রণয়নের জন্য যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, মূলত বিধি প্রণয়ন করে কে? বিধি প্রণয়ন করে পার্লামেন্ট। কিন্তু রুল প্রণয়নের ক্ষেত্রে, অর্থাৎ সিপিসির এই রুল প্রণয়নের ক্ষেত্রে এই ক্ষমতাটা আমাদের পার্লামেন্ট সুপ্রিম কোর্টকে ডেলিগেট করেছে। তো এই যে বিধানটা, এই বিধানটা 122-এ বলা হয়েছে সুপ্রিম কোর্ট সময়ে সময়ে তার প্রত্যেক বিভাগের কার্যপদ্ধতি ও অধস্তন দেওয়ানি আদালত সমূহের কার্যপদ্ধতি নিয়ন্ত্রণের জন্য বিধি প্রণয়ন ও প্রকাশ করতে পারবেন এবং দেওয়ানি কার্যবিধির 50টি আদেশ
বাতিল, সংশোধন বা সংযোজন করতে পারবেন। এই কথাটা 122-এ বলা হয়েছে। তাহলে এক কথায় আমরা বুঝলাম যে সুপ্রিম কোর্ট সিপিসির যে রুলগুলো আছে রুলগুলো তৈরি করবে। এই কথাটা, এই ক্ষমতাটা কোন ধারায় দেওয়া হয়েছে? ধারা 122-এ দেওয়া হয়েছে। তো আমাদের একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে ধারা থাকার পরেও রুল কেন লাগবে, ধারা থাকার পরেও রুল কেন প্রয়োজন? তো আমরা সাধারণত জানি ধারাগুলোতে শুধু এই আইনের মূলনীতি বর্ণনা করা হয়েছে, আর রুলের মাধ্যমে এই নীতিমালার বাস্তবায়ন পদ্ধতি বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সেকশনের যে ফার্দার এক্সপ্লানেশনের জন্য রুলের প্রয়োজন হয় আর কি। যেমন আমরা যদি দেখি সেকশন 27টা যদি দেখি, সেখানে বলা হয়েছে সমন দিতে হবে বিবাদীকে, অর্থাৎ ডিফেন্ডেন্টকে কি করতে হবে? সমন দিতে হবে। কিন্তু কথা হচ্ছে সমন পাঠানোর পদ্ধতি কি, অর্থাৎ কিভাবে সমন দিতে হবে, কত দিনের মধ্যে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো সেকশন 27-এ বলা হয়নি। তাহলে এই বিস্তারিত আলোচনাটা আমরা কোথায় পাবো? এই আলোচনাটা আমরা পাবো হচ্ছে অর্ডার 5-এর রুল 1-এ। তাহলে সেকশন থাকার পরেও এই রুলগুলো কেন দেওয়া হয়েছে? সেকশনের মানে ফার্দার এক্সপ্লানেশনের জন্য দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে সেকশন আর রুলের মধ্যে যদি কনফ্লিক্ট করে তাহলে প্রিভেল করবে কোনটা? ডেফিনেটলি সেকশন প্রিভেল করবে। তো আমাদের আজকের যে আলোচনাটা ছিল সেখানে আমরা দেখলাম ধারা 122-এর আলোচনা, এটা 2 সাবসেকশন 18-র সাথে কানেক্ট করে পড়তে হয়। তারপরে আমরা পরবর্তী ভিডিওতে 123, তারপরের ভিডিওতে 124-26 এবং পরের ভিডিওতে 127টা দেখব। তো এই ছিল আমাদের মোটামুটি সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতার বিধান সম্পর্কে আলোচনা। আমাদের আগের যে ভিডিওগুলো আছে কিংবা বর্তমানে আমাদের সিপিসির যে সেকশন 2 এর সিরিজ চলছে 22 পর্বের, এই ভিডিওগুলো দেখার সময় অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে দেন দেখবেন, তাহলে প্রত্যেকটা আলোচনা আপনারা ইজিলি ধরতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহিরুল ইসলাম, ডেনোভো লজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।